মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বর্তমানের এই স্পর্শকাতর পরিস্থিতিতে তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাচ্ছ আশা করি। তো সেই প্রেক্ষিতে তোমাদের খানিকটা সুবিধার্থে আমি নবম দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, কিছু শিখব বলে। আশা করি তোমরা সাথেই থাকবে। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের মাছের সম্পূরক খাদ্য এই পাঠটি নিয়ে কিছুটা আলোচনা করব। আশা করি তোমরা সাথেই থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, এসো শুরু করা যাক। আমরা ষষ্ঠ পরিচ্ছেদে মাছের সম্পূরক খাদ্যের এই চ্যাপ্টারে যা যা শিখব সেগুলো হচ্ছে, সম্পূরক খাদ্য সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মাছের ও পশু পাখির সম্পূরক খাদ্য তালিকা তৈরি করতে পারবো, মাছ ও পশু পাখির সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি বর্ণনা করতে পারবো এবং মাছ ও পশু পাখির দ্রুত বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য সম্পূরক খাদ্যের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করতে পারবো। তো শিক্ষার্থীরা এসো আমরা প্রথমেই শিখি যে মাছের সম্পূরক খাদ্যটা কি। মাছের সম্পূরক খাদ্যের পরিচিতি প্রথমে আমরা এটা জানি। সম্পূরক খাদ্য আসলে কি? সম্পূরক খাদ্য কাকে বলে? মাছ চাষের ক্ষেত্রে মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি তোমরা সবাই জানো যে পুকুরে মাছ থাকে, সেখানে প্রাকৃতিকভাবেই কিছু খাদ্য পাওয়া যায়, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, শ্যাওলা, যা মাছের প্রাকৃতিক খাদ্য হিসেবে ব্যবহার হয়। তো সেই প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে বাহির থেকে যে অতিরিক্ত খাদ্য দিতে হয় তাকেই মাছের সম্পূরক খাদ্য বলে। কাকে বলে সম্পূরক খাদ্য? মাছ চাষের ক্ষেত্রে মাছের দ্রুত বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে লাভজনক উৎপাদন পাওয়ার জন্য প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছকে যে বাহির থেকে অতিরিক্ত খাদ্য দিতে হয় তাকেই মাছের সম্পূরক খাদ্য বলে। উদাহরণ হিসেবে চালের গুঁড়া, সরিষার খোল, ফিশ মিল, শুটকি মাছের গুঁড়া, এগুলোকে আমরা সম্পূরক খাদ্য হিসেবে অভিহিত করতে পারি। মাছকে সরবরাহকৃত সম্পূরক খাদ্যে বিভিন্ন পুষ্টি উপাদান যেমন আমিষ, স্নেহ, শর্করা, খনিজ লবণ, ভিটামিনের মাত্রা যেন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা তো খাবার খাই, আমরা সকলেই খাবার খাই, আমরা জানি যে আমাদের খাদ্যেও এই আমিষ, শর্করা, চর্বি এগুলো থাকা জরুরি। ঠিক তেমনি করেই মাছের এই সম্পূরক খাদ্যেও যাতে এই প্রয়োজনীয় উপাদানগুলো থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে একটা কথা বলা আবশ্যক যে সুষম সম্পূরক খাদ্য, আমরা যেমন সুষম খাবার খাই ঠিক সেরকম সুষম সম্পূরক খাদ্যও কিন্তু মাছকে সরবরাহ করতে হবে। তো কাকে বলে সুষম সম্পূরক খাদ্য? যে সম্পূরক খাবার এ সকল পুষ্টি উপাদান, যে সম্পূরক খাবারে এ সকল পুষ্টি উপাদান অর্থাৎ আমিষ, স্নেহ, শর্করা, খনিজ লবণ, ভিটামিন, এই পুষ্টি উপাদানগুলো সুষম মাত্রায় অর্থাৎ যথাযথ মাত্রায় রেখে তৈরি করা হয় তাকে সুষম সম্পূরক খাদ্য বলে। ঠিক আছে বন্ধুরা? তো শিক্ষার্থীরা আমরা এখন আমরা জানলাম মাছের সম্পূরক খাদ্য সম্পর্কে। এবার আমরা জানব মাছের সম্পূরক খাদ্যের উৎস। মাছের সম্পূরক খাদ্যের উৎস। মাছের সম্পূরক খাদ্যের উৎস। তো মাছের সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়। উৎসের উপর ভিত্তি করে এই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে উদ্ভিদজাত, দুই হচ্ছে প্রাণীজাত। এখন উদ্ভিদজাত, প্রথমেই হচ্ছে উদ্ভিদজাত উপাদান, উদ্ভিদজাত পুষ্টি উপাদান।
এই উদ্ভিদজাত পুষ্টি উপাদান কোথায় পাওয়া যাবে? উদ্ভিদজাত পুষ্টি উপাদান পাওয়া যাবে চালের কুড়া, গম ও ডালের মিহি ভুসি, আটা, খুদিপানা, এরপরে রান্নাঘরের উচ্ছিষ্ট, বিভিন্ন নরম পাতা, মিষ্টি কুমড়া, কলা পাতা, বাঁধাকপি, তিলের খৈল, এই সমস্ত খাবারই আসলে উদ্ভিদজাত পুষ্টি উপাদান মাছের জন্য। এরপরে প্রাণীজাত, চালের কুড়া, আমরা একটু লিখি, চালের কুড়া, আটা, রান্নাঘরের উচ্ছিষ্ট, প্রভৃতি। হ্যাঁ, ঠিক আছে। এরপরে প্রাণীজাত উপাদান। প্রাণীজাত উপাদান কি কি? প্রাণীজাত কয়েকটি উপাদান হচ্ছে রেশম কীটমিল, চিংড়ির গুঁড়া, তারপর হাড়ের গুঁড়া, শামুকের মাংস, এরপরে শুটকি মাছের গুঁড়া, এগুলো প্রাণীজাত সম্পূরক খাদ্যের উৎস। আমরা একটু লিখি প্রাণীজাত উপাদান কি কি। প্রাণীজাত উপাদান হচ্ছে প্রাণীজাত সম্পূরক খাদ্যের উৎস কি কি। প্রথমে লিখি শুটকি মাছের গুঁড়া। শুটকি মাছের গুঁড়া, শুটকি মাছের গুঁড়া। এরপরে হচ্ছে চিংড়ির গুঁড়া বা শ্রিম্প মিল। চিংড়ির গুঁড়াকে কিন্তু শ্রিম্প মিলও বলে। চিংড়ির গুঁড়া, চিংড়ির গুঁড়া। এরপর হাড়ের চূর্ণ বা বোন মিল। হাড়ের চূর্ণ বা বোন মিল, হাড়ের চূর্ণ বা বোন মিল ইত্যাদি। ঠিক আছে, বোন মিল ইত্যাদি। আরও লেখা যায়, যাই হোক অল্প করে দিয়ে দিলাম উদাহরণ। এখন আমরা শিখলাম মাছের সম্পূরক খাদ্যের উৎস হচ্ছে উদ্ভিদজাত এবং প্রাণীজাত, এটা আমরা শিখে গেলাম। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা একটু জানবো সম্পূরক খাদ্যের উপকারিতা। এই যে সম্পূরক খাদ্যের কথা আমরা বলছি, এত করে সম্পূরক খাদ্য, এটা যদি মাছকে খাওয়ানো যায় তাহলে কি কি উপকার পাওয়া যায়? ঠিক আছে, কি কি উপকার পাওয়া যাবে? মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। অল্প সময়ে বড় আকারের সুস্থ সবল পোনা উৎপাদন করা যায়। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও একটু জানি যে সম্পূরক খাদ্যের উপকারিতা বা সম্পূরক খাদ্য প্রয়োগ করলে কি কি উপকার পাওয়া যায়, একটু জেনে নিই। মাছকে নিয়মিত সম্পূরক খাবার সরবরাহ করলে অধিক ঘনত্বে পোনা ও বড় মাছ চাষ করা যায়। অল্প সময়ে বড় আকারের সুস্থ সবল পোনা উৎপাদন করা যায়। মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে। সর্বোপরি কম সময়ে জলাশয় থেকে অধিক মাছ ও আর্থিক মুনাফা পাওয়া সম্ভব হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম সম্পূরক খাদ্যের উপকারিতা। এবারে আমরা আর একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে মাছের পুষ্টি চাহিদা ও সম্পূরক খাদ্য তালিকা। মাছের পুষ্টি চাহিদা ও সম্পূরক খাদ্য তালিকা। মাছের পুষ্টি চাহিদা ও সম্পূরক খাদ্য তালিকা।
সুপ্রিয় শিক্ষার্থী, মাছ প্রজাতি, বয়স ও আকারের উপর ভিত্তি করে খাদ্য ও পুষ্টির চাহিদা বিভিন্ন হয় মাছের। আমাদের যেমন বিভিন্ন বয়সে বিভিন্ন পরিমাণের খাবারের দরকার হয়। যেমন ছোট বয়সে বা শিশু অবস্থায় কম, একটু বড় হলে কিশোর অবস্থায় আর একটু বেশি, পরিণত বয়সে ঠিক সেরকম পরিমাণ অনুযায়ী খাবারের দরকার হয়, কিন্তু বয়স হয়ে গেলে খাবারের পরিমাণ অটোমেটিক্যালি একটু কমে যায়। সেভাবেই প্রজাতি ভেদে বিভিন্ন মাছের রেণুপোনার জন্য দেহের ওজনের 10 থেকে 20%, আঙ্গুলের পোনার জন্য 5 থেকে 10% এবং বড় মাছের জন্য 3 থেকে 5% হারে সম্পূরক খাদ্য প্রয়োগ করতে হয়। সুস্থ সবল মাছ ও এর দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য মাছের খাবারে বিভিন্ন পুষ্টি উপাদান থাকা আবশ্যক। এসব উপাদানের মধ্যে আমিষ বা প্রোটিন গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল। এটি খাবারে বেশি মাত্রায় প্রয়োজন। এজন্য মাছের পুষ্টির চাহিদা বলতে প্রধানত আমিষের চাহিদাকে বোঝায়। মাছের পুষ্টির চাহিদা বলতে কোন চাহিদাকে বোঝায়? আমিষের চাহিদাকে বোঝায়। মাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত উপাদান যেমন শর্করা, তেল ও খনিজ লবণ কম বেশি বিদ্যমান থাকে। এসব খাদ্যে আমিষের চাহিদা পূরণ হলে অন্যান্য পুষ্টি উপাদানগুলোর খুব একটা অভাব হয় না। খাদ্যে আমিষের এই চাহিদা প্রজাতি ও জীবনচক্রের বিভিন্ন স্তর ভেদে কার্প বা রুই জাতীয় মাছের জন্য 30 থেকে 40%, চিংড়ির জন্য 30 থেকে 45%, ক্যাটফিশ মাছ চেনো তোমরা? ক্যাটফিশ মাছের জন্য আঁশবিহীন লম্বা সুরযুক্ত মাছ যেমন মাগুর মাছ, শিং মাছ, এ সমস্ত মাছকে ক্যাটফিশ বলা হয়। এই ক্যাটফিশ মাছের জন্য এই আমিষের চাহিদা হচ্ছে 35 থেকে 45%। তো মাছের পুষ্টি চাহিদা সম্পর্কে আমরা একটু জানলাম। এবারে আমরা একটু FCR সম্পর্কে জানবো। তোমরা শুনেছো FCR এর কথা? FCR এর কথা কি তোমরা শুনেছো? আচ্ছা, আমরা একটু FCR সম্পর্কে জানি, বা খাদ্য রূপান্তর হার। খাদ্য রূপান্তর হার FCR এই সম্পর্কে কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। তো FCRটা একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে জানতে হবে বা শিখতে হবে। এ সম্পর্কে আমরা একটু জানবো। খাদ্য রূপান্তর হার বা FCR। একটি পুকুরে সম্পূরক খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয়, তখন ওই খাদ্য কি পরিমাণ মাছ দ্বারা ব্যবহৃত হচ্ছে। একটি পুকুরে খাবার দিয়ে দিলেই তো সব মাছ খেয়ে ফেলছে না মাছ, কিছু খাবার নষ্ট হয়। সবগুলো খাবারের মধ্যে কিছু খাবার নষ্ট হয়, কিছু খাবার মাছে খায়, কিছু খাবার পচে যায়। যাই হোক, তো একটি পুকুরে সম্পূরক খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয়, তখন ওই খাদ্য কি পরিমাণ মাছ দ্বারা ব্যবহৃত হচ্ছে এবং তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, তা খাদ্য রূপান্তর হার বা FCR, যাকে আমরা বলি এফতে ফুড কনভার্সন রেশিও। ফুড কনভার্সন রেশিও। ফুড কনভার্সন রেশিও FCR নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যায়। একটি পুকুরে সম্পূরক খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয়, তখন ওই খাদ্য কি পরিমাণ মাছ খাচ্ছে বা মাছ দ্বারা ব্যবহৃত হচ্ছে এবং তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, তা খাদ্য রূপান্তর হার বা ফুড কনভার্সন রেশিওর মাধ্যমে নির্ণয় করা যায়। এভাবে একাধিক খাদ্যের FCR নির্ণয় করে তুলনা করলে কোন খাদ্য অধিক ভালো তা বোঝা যায়। তো সুনির্দিষ্টভাবে বলতে গেলে খাদ্য রূপান্তর হার বা FCR হচ্ছে খাদ্য প্রয়োগ, অর্থাৎ মাছকে যে খাবারটা দেওয়া হচ্ছে সেই খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের, এক্ষেত্রে কিন্তু
জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। সুনির্দিষ্টভাবে বলতে গেলে খাদ্য রূপান্তর হার বা এফসিআর হচ্ছে 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 খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত। দৈহিক বৃদ্ধির অনুপাত, অর্থাৎ 1 কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই খাদ্য রূপান্তর হার। 1 কেজি মাছ পেতে যত কেজি খাবার দিতে হয় তাই হচ্ছে খাদ্য রূপান্তর হার। তো এফসিআরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। এফসিআর ফুড কনভার্সন রেশিও বা খাদ্য রূপান্তর হার হচ্ছে মাছকে প্রদানকৃত খাদ্য বাই দৈহিক বৃদ্ধি। মাছকে প্রদানকৃত খাদ্য বাই দৈহিক বৃদ্ধি। ধরা যাক এখন এই দৈহিক বৃদ্ধিটা আমরা কিভাবে নির্ণয় করব? দৈহিক বৃদ্ধি হচ্ছে আহরণকালীন মোট ওজন। দৈহিক বৃদ্ধি সমান আহরণকালীন মোট ওজন বিয়োগ মজুতকালীন মোট ওজন। আহরণকালীন মোট ওজন মানে মাছ যখন পুকুরে বড় হয়ে যাবে সে সময় মাছকে ধরার পরে যে ওজন, সেই ওজনের সাথে আমরা প্রথমে যখন মাছ পুকুরে ছেড়েছিলাম সেই পোনার ওজনটা বাদ দিতে হবে। দৈহিক বৃদ্ধি সমান আহরণকালীন ওজন, দৈহিক বৃদ্ধি সমান আহরণকালীন ওজন বিয়োগ মজুতকালীন মোট ওজন। আহরণকালীন মোট ওজন বিয়োগ মজুতকালীন মোট ওজন। এটা কিন্তু মাছের ওজন, তোমার আমার ওজন নয়, ঠিক আছে? আহরণকালীন মোট ওজন বিয়োগ মজুতকালীন মোট ওজন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এটা দিয়ে ছোট্ট একটা অঙ্ক করব। ধরা যাক একটি পুকুরে কিছু মাছের পোনা ছাড়া হলো যার মোট ওজন 1 কেজি। পুকুরে কিছু মাছের পোনা ছাড়া হলো যার মোট ওজন 1 কেজি। নিয়মিত খাদ্য প্রয়োগ করে 6 মাস পর আহরণের সময় মোট 15 কেজি মাছ পাওয়া গেল। এই 6 মাসে মোট 21 কেজি খাদ্য প্রয়োগ করা হলো। আবারও বলি, তোমরা বইয়ের 26 পৃষ্ঠায় দেখতে পাবে, যদি বই খুলে থাকো 26 পৃষ্ঠায় দেখতে পাবে। তো ধরা যাক একটি পুকুরে কিছু মাছের পোনা ছাড়া হলো যার মোট ওজন 1 কেজি। নিয়মিত খাদ্য প্রয়োগ করে 6 মাস পর আহরণের সময় মোট 15 কেজি মাছ পাওয়া গেল। তাহলে আহরণকালীন মাছের ওজন কত? আহরণকালীন মাছের ওজন হচ্ছে 15 কেজি। আর যখন আমরা মাছ ছেড়েছিলাম তখন ওজন কত ছিল? তখন ওজন ছিল মাত্র 1 কেজি। তো 6 মাস আমরা পুকুরে খাবার দিয়েছি। কত কেজি খাবার দিয়েছি? পুকুরে আমরা 21 কেজি খাবার দিয়েছি। তো এখানে আমরা এফসিআর বের করব কিভাবে? দৈহিক বৃদ্ধি, আমাদের এখানে দৈহিক বৃদ্ধি
দৈহিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি আহরণকালীন মোট ওজন 15 কেজি, মজুতকালীন মোট ওজন 1 কেজি সমান 14। তো এখানে এফসিআর সমান প্রদানকৃত খাদ্য ছিল আমাদের 21 কেজি আর দৈহিক বৃদ্ধি হলো 14। তো এখানে এফসিআর আমাদের বের হলো 1.5। আমরা জানি অনুপাতের কোনো একক হয় না, তাই এখানে এফসিআরেরও কোনো একক নেই। তো এফসিআরের মান সবসময় 1-এর চেয়ে বড় হয়, এফসিআরের মান সবসময় 1-এর চেয়ে বড় হয়। যে খাদ্যের এফসিআরের মান যত কম সেই খাদ্যের গুণগত মান তত ভালো, অর্থাৎ সেই খাদ্য ব্যবহার করে অধিক মাছ উৎপাদন করা যায়। এখন আমরা একটু জানি বিভিন্ন খাদ্য উপাদানের মিশ্রণের তালিকা। তোমরা বইয়ের 27 পৃষ্ঠায় বিভিন্ন খাদ্য উপাদানের মিশ্রণের তালিকা, এই তালিকাটা একটু দেখে থাকবে। তো রুই জাতীয় মাছের সুষম সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন খাদ্য উপাদানের মিশ্রণের তালিকা দেওয়া হলো, যেটা আছে তোমাদের বইয়ে, দেখে নিবে। ফিশ মিল, যদি আমরা 1 কেজি বা 1000 গ্রাম খাবার বানাতে চাই সেক্ষেত্রে ফিশ মিল আমাদের লাগবে 100 গ্রাম, সরিষার খোল 530 গ্রাম, চালের কুড়া 305 গ্রাম, ভিটামিন ও খনিজ লবণ লাগবে আমাদের 50 গ্রামের মতো, চিটাগুড় লাগবে 60 গ্রামের মতো। এভাবে আমরা একটা খাদ্য মিশ্রণ তৈরি করতে পারবো 1 কেজি বা 1000 গ্রামের মতো। এবং সেখানে আমরা মোটের উপর যদি 1 কেজি খাবারে এই সমস্ত উপাদান ফিশমিল, সরিষার খোল, চালের গুঁড়া, ভিটামিন, খনিজ লবণ মিশ্রণ এগুলো যদি থাকে তাহলে সেখান থেকে আমরা সরবরাহকৃত আমিষ পাবো 20%। অর্থাৎ কার্প বা রুই জাতীয় মাছের সরবরাহকৃত আমিষ হচ্ছে 20%। 1 কেজির মধ্যে থাকবে 20% সরবরাহকৃত আমিষ। আর নার্সারি বা পোনা মাছের খাদ্যে যদি আমরা এই উপাদানগুলো দিই, যেখানে ফিশমিল 210 গ্রাম, সরিষার খোল 450 গ্রাম, চালের কুড়া 280 গ্রাম, ভিটামিন খনিজ লবণ 10 গ্রাম এবং আটা 50 গ্রাম, এভাবে যদি আমরা 1 কেজির মিশ্রণ বানাই নার্সারি খাদ্য বা পোনা মাছের খাদ্যের জন্য, সেখানে সরবরাহকৃত মোট আমিষ থাকবে 30%। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মিশ্র চাষের জন্য এফসিআর, মিশ্র চাষের জন্য যখন আমরা 3 বা 4 প্রকারের মাছ একসঙ্গে কোনো পুকুরে চাষ করব সেটাকে তো মিশ্র চাষ বলা হয়। তো সেই মিশ্র চাষে কার্প জাতীয় মাছও থাকতে পারে, ক্যাটফিশ জাতীয় মাছও থাকতে পারে, আবার চিংড়িও থাকতে পারে। সেখানে মিশ্র চাষের জন্য এফসিআর অর্থাৎ যে খাবারটা দেওয়া হবে সেই এফসিআর মিশ্র চাষের জন্য এফসিআর হবে 2। মিশ্র চাষের জন্য এফসিআর হবে 2। আর পোনা মাছের এফসিআর হবে, পোনা মাছের জন্য খাদ্যের এফসিআর হবে পোনা মাছের খাদ্যের এফসিআর হবে 1.5। ঠিক আছে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য। হ্যাঁ, তো মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী, এটা আমি একটু বই দেখে একটু পড়ে নিচ্ছি। মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী, মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী, মাছের সম্পূরক খাদ্য প্রস্তুত প্রণালী। প্রথমে ভালো মানসম্পন্ন নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করতে হবে। উপাদানসমূহ প্রয়োজনীয় আটা পেশা মেশিনে বা ঢেকিতে ভালো করে চূর্ণ বা গুঁড়ো করে নিতে হবে এবং চালনি দিয়ে চেলে নিতে হবে। সূত্র অনুযায়ী খাদ্য উপাদানসমূহ একটি একটি করে মেপে নিয়ে মিক্সার মেশিনে বা একটি বড় পাত্রে ভালোভাবে মেশাতে হবে। মেশানো উপাদানগুলো পানি দিয়ে ভালোভাবে নেড়ে মণ্ড তৈরি করতে হবে। এখন মণ্ড ছোট ছোট বলের মতো তৈরি করে ভেজা বা আর্দ্র খাদ্য হিসেবে মাছকে দিতে হবে। মাছকে সরবরাহকৃত খাবার পানিতে বেশি স্থিতিশীল রাখার জন্য, যাতে ওই খাবারটা
পানিতে বেশিক্ষণ থাকে, সে কারণে কি করতে হবে, বাইন্ডার হিসেবে আটা বা ময়দা বা চিটাগুড় ব্যবহার করা যায়। ভেজা বা আর্দ্র খাবার প্রতিদিন প্রয়োগের পূর্বে পরিমাণ মতো করে তৈরি করতে হবে। আবার এই মণ্ড দিয়ে সহজ পদ্ধতিতে স্বল্প মূল্যের দেশীয় পিলেট মেশিনের সাহায্যে পিলেট বা দানাদার খাবার তৈরি করা যেতে পারে। পিলেট মানে কি? পিলেট মানে ছোট ছোট বড়ি আকারের। এক্ষেত্রে পিলেট বা দানাদার খাবার রোদে শুকিয়ে নিতে হবে এবং পরবর্তীতে ব্যবহারের জন্য বায়ুরোধী প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করতে হবে। আমরা যে খৈলটা ব্যবহার করব, সেই খৈলে কিছু বিষাক্ত উপাদান থাকে যা মাছের জন্য ক্ষতিকর। এ কারণে খৈলটা কি করতে হবে, একদিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। খৈল ভেজানো যে পানিটা থাকবে, সেই পানিটা মাছের খাদ্য তৈরিতে ব্যবহার করা যাবে না। সুষম খাদ্য তৈরির জন্য নির্বাচিত খাদ্য উপাদানের সাথে 0.5 থেকে 1% ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ ব্যবহার করতে হবে। এখন সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি। সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি। সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি। মাছ দিনের বেলায় খাবার গ্রহণ করে, অন্যদিকে চিংড়ি রাত্রেবেলায় খাবার গ্রহণ করে বলে এদেরকে সন্ধ্যায় বা রাতে খাবার দিতে হবে। এরপর মাছের দেহের ওজনের হিসাব করে রেণু পোনার দেহের ওজনের 10 থেকে 20%, আঙ্গুলে পোনার জন্য 5 থেকে 10% এবং বড় মাছের জন্য 3 থেকে 5% হারে সম্পূরক খাবার প্রয়োগ করতে হয়। পুকুরে গ্রাস কার্প ও সরপুঁটি মাছ চাষ করা হলে এদেরকে খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলেঞ্চা, কচুরিপানার নরম অংশ ও বিভিন্ন উদ্ভিদের পাতা যেমন বাঁধাকপি, পুঁইশাক, কলা পাতা কেটে পুকুরে সরবরাহ করতে হবে। যেহেতু এই মাছগুলো গ্রাস কার্প এবং সরপুঁটি এই মাছগুলো উদ্ভিদভোজী, সে কারণেই এই খুদিপানা, কুটিপানা, সবুজ ঘাস, হেলেঞ্চা এই খাবারগুলো সরবরাহ করতে হবে। তো এই উদ্দেশ্যে বাঁশের টুকরা বা বাঁশের লাঠি বা গাছের ডাল দিয়ে বর্গাকারের একটি ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেমটি একটি খুঁটির সাহায্যে পুকুরের পানিতে স্থাপন করতে হবে যেন এটি সবসময় একই স্থানে থাকে। একে বলা হবে ফিডিং ফ্রেম। কাকে বলবো আমরা ফিডিং ফ্রেম? ঠিক এরকম পুকুরের মাঝখানে বাঁশ দিয়ে বা গাছের ডাল দিয়ে বর্গাকারের একটি ফ্রেম তৈরি করতে হবে, যেই ফ্রেমে সবসময় ওই ফ্রেমের মধ্যেই খাবার দিতে হবে যাতে ওই ফ্রেমটি একই স্থানে থাকে। তো মাঝে মাঝে ওইটি পরিষ্কার করতে হবে। শুকনো খাবার পানির উপরে ছিটিয়ে এবং আর্দ্র বা ভেজা খাবার পানির 30 থেকে 60 সেন্টিমিটার নিচে স্থাপিত খাদ্যদানিতে বা মাচায় প্রয়োগ করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পুকুরের চারপাশে 3 থেকে 4টি নির্দিষ্ট স্থানে খাবার দিতে হবে। এতে করে খাদ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। শীতকালে মাছের বৃদ্ধি কম হয় বলে খাদ্য প্রয়োগের হার স্বাভাবিকের চেয়ে অর্ধেক বা 1/3 কমিয়ে আনতে হয়। পুকুরে শীতকালে মাছের বৃদ্ধি কিন্তু কম হয় এবং সে সময় মাছ স্বাভাবিকের চেয়ে একটু কম খায়, তাই মাছের খাবারও কিন্তু কম দিতে হবে। পুকুর অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। যখন দেখা যাবে যে পুকুরের পানি একটু বেশি সবুজ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে পুকুরে খাবার অলরেডি অনেক আছে, সে সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে। খাদ্য প্রয়োগের যথেষ্ট সময় পর খাবার থেকে গেলে বুঝতে হবে খাদ্যের পরিমাণ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে খাদ্যের পরিমাণ কমিয়ে দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখলাম মাছের সম্পূরক খাদ্য প্রয়োগ পদ্ধতি। এবারে আমরা পশু পাখির সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি সম্পর্কে একটু জানি। সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। পশুর সম্পূরক খাদ্য তৈরি এবং প্রয়োগ পদ্ধতি। পশু পাখির উৎপাদন দক্ষতা বৃদ্ধির জন্য এদেরকে প্রচলিত খাবারের সাথে বিশেষ খাবার সরবরাহ করা হয়, যেটা আমরা আগেই শিখেছি। এতে পশু পাখির দ্রুত বৃদ্ধি ঘটে এবং পশুর
পরিপুষ্টি লাভ করে। পশু পাখির মাংস, ডিম ও দুধ উৎপাদন বৃদ্ধি পায়, তাই পশু পাখি পালনের সম্পূরক খাদ্যের অধিক গুরুত্ব রয়েছে। তো পশুর ক্ষেত্রে, গবাদি পশুর ক্ষেত্রে মূলত সম্পূরক খাদ্য আমরা কিভাবে তৈরি করব? ইউরিয়া মোলাসেস খড়। ইউরিয়া মোলাসেস খড় আমরা জানি যে ইউরিয়া কোথায় দেয়? জমিতে দেয় উদ্ভিদের বৃদ্ধির জন্য, ফসলের বৃদ্ধির জন্য, কিন্তু অল্প পরিমাণে ইউরিয়া কিন্তু গবাদি পশুর খাবারেও ব্যবহার করা হয়, অল্প পরিমাণে ইউরিয়া ব্যবহার করা হয়। তো ইউরিয়া মোলাসেস খড় আমরা কিভাবে তৈরি করব? সম্পূরক খাদ্য তৈরি। পশুর ক্ষেত্রে সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। পশুর সম্পূরক খাদ্য তৈরি, সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। সম্পূরক খাদ্য তৈরি ও প্রয়োগ পদ্ধতি। ইউরিয়া মোলাসেস খড় কি কি লাগবে? খড় লাগবে 20 কেজি, ইউরিয়া লাগবে 1 কেজি, পানি লাগবে 20 লিটার, একটি মাঝারি আকারের পাত্র লাগবে, ছালা এবং মোটা পলিথিন। তৈরির পদ্ধতি: প্রথমে একটি বালতিতে 1 কেজি ইউরিয়া 20 লিটার পানির সাথে মিশিয়ে নিতে হবে। 1 কেজি ইউরিয়া 20 লিটার পানির সাথে মিশিয়ে নিতে হবে। ডোলের চারিদিকে, ডোল তোমরা চেনো? ডোল হচ্ছে বাঁশের তৈরি বড় একটা পাত্র, বাঁশের তৈরি বড় একটা পাত্রকেই ডোল বলা হয়। তো ডোলের চারিদিকে গোবর ও কাদা মিশিয়ে লেপে শুকিয়ে নিতে হবে। এবার ডোলের মধ্যে অল্প অল্প খড় দিয়ে ইউরিয়া মেশানো পানি ছিটিয়ে নিতে হবে। সমস্ত খড় সম্পূর্ণ পানি দ্বারা মিশিয়ে ডোলের মুখ, ছালা ও মোটা পলিথিন দিয়ে বেঁধে নিতে হবে। 10 দিন পর বের করে রোদে শুকিয়ে সংরক্ষণ করতে হবে। এখন এই খাবারটা আমি কিভাবে দেব গরুকে বা গবাদি পশু যাই বলো না কেন? একটি গরুকে দৈনিক 2 থেকে 3 কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে। একটি গরুকে দৈনিক 2 থেকে 3 কেজি ইউরিয়া মেশানো খড় খাওয়াতে হবে। খড়ের সাথে দৈনিক 300 গ্রাম ঝোলা গুড়, যেটা কিন্তু মোলাসেস, হ্যাঁ, খড়ের সাথে দৈনিক 300 গ্রাম ঝোলা গুড় মিশিয়ে দিতে হবে। এভাবেই আমরা ইউরিয়া মোলাসেস খড় গবাদি পশুর দৈহিক পরিপুষ্টির জন্য আমরা ব্যবহার করতে পারি। তো এবার আমরা ইউরিয়া মোলাসেস ব্লক, যা ইউরিয়া মোলাসেস খড়ের মতোই কিছুটা। তো এখানে কি লাগবে? 6 কেজি, ইউরিয়া 90 গ্রাম, লবণ 35 গ্রাম, খাবার চুন 500 গ্রাম, ভিটামিন মিনারেল প্রিমিক্স 50 গ্রাম, ভিটামিন মিনারেল প্রিমিক্স বাজারে কিনতে পাওয়া যাবে। কাঠের ছাঁচ, 1 কেজি ব্লক তৈরির জন্য কাঠের ছাঁচও কিন্তু লাগবে। কিভাবে তৈরি করব? প্রথমে একটি লোহার কড়াইতে সামান্য ভিটামিন মিনারেল মিশ্রণ ঝোলাগুড় সহ জাল দিয়ে সামান্য ঘন করতে হবে। কড়াই চুলা থেকে নামিয়ে এর মধ্যে ইউরিয়া, চুন, লবণ, গমের ভুসি যোগ করে ভালোভাবে মিশাতে হবে। এরপর ছাঁচের মধ্যে কিছু ভুসি ছিটিয়ে মিশ্রিত দ্রব্যগুলো ভরে ব্লক তৈরি করতে হবে। ব্লকগুলো শুকনো আলো বাতাসযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে। ইট দেখো না, ইটের মতোই কিছুটা ব্লক, অনেকটা ইটের মতোই। তো এই ব্লকগুলো শুকনো আলো বাতাসযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে। কিভাবে প্রয়োগ করব? একটি গরুকে দৈনিক 300 গ্রাম ব্লক জিহবা দিয়ে চেটে খেতে দিতে হবে। প্রথমে ব্লক জিহবা দিয়ে চেটে খেতে না চাইলে, যদি গরু সেই ব্লকগুলো জিহবা দিয়ে চেটে খেতে না চায়, তাহলে ওই ব্লকের উপর কিছু গমের ভুসি ও লবণ যদি ছিটিয়ে দেওয়া যায়, তাহলে এই ব্লকগুলো খুব সহজেই গবাদি পশু চেটে খেতে পারবে। এবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গবাদি পশুকে এলজি বা শ্যাওলা খাওয়ানো। এলজির কথা তোমরা শুনেছ? এলজিটা কি? এলজি বা শ্যাওলাও কিন্তু গবাদি পশুকে তার আমিষের ঘাটতি পূরণের জন্য খাওয়ানো যেতে পারে। এলজি হচ্ছে এক ধরনের শ্যাওলা যাই বলি না কেন, বা এককোষী বা বহুকোষী হতে পারে এটি। তবে বিশেষ প্রজাতির এককোষী এলজির কথা উল্লেখ করা হয়, যা গবাদি পশুর গোখাদ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এদের মধ্যে প্রধান হলো ক্লোরেলা প্রধান। তো এরা সূর্যালোক,
পানিতে দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও জৈব নাইট্রোজেন আহরণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বেঁচে থাকে। এরা বাংলাদেশের মতো উষ্ণ জলবায়ুতে খুব তাড়াতাড়ি বাড়ে বা দ্রুত বর্ধনশীল। তো আবারও বলি, অ্যালজিটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ, অ্যালজি বা শ্যাওলা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যা আকারে এককোষী থেকে বহুকোষী হতে পারে। অ্যালজির পুষ্টিমান, অ্যালজি অত্যন্ত সম্ভাবনাময় পুষ্টিকর খাদ্য যা বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাদ্য যেমন খৈল, শুটকি মাছের গুঁড়া ইত্যাদির বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে। শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ, শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ, 20 থেকে 22 ভাগ চর্বি এবং 8 থেকে 26 ভাগ শর্করা থাকে। শুষ্ক অ্যালজিতে, অ্যালজির পুষ্টিমানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যালজির পুষ্টিমান হিসেবে আমরা বলতে পারি যে শুষ্ক অ্যালজিতে শতকরা 50 থেকে 70 ভাগ আমিষ, 20 থেকে 22 ভাগ চর্বি এবং 8 থেকে 26 ভাগ শর্করা থাকে। এছাড়াও অ্যালজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের বি ভিটামিন থাকে। অ্যালজি পানি ব্যবহার করে কম খরচে গরুর মাংস এবং দুধ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা অ্যালজি যদি চাষ করতে যাই, কোনো কৃষক যদি অ্যালজি চাষ করতে যায় সেক্ষেত্রে কি কি লাগবে? অ্যালজির বীজ কোথায় পাবো? অ্যালজির বীজ একটু খোঁজ করলেই কিনতে পাওয়া যাবে। অ্যালজির বীজ লাগবে অ্যালজি চাষের জন্য, কৃত্রিম অগভীর পুকুর বা জলাধার লাগবে, পরিষ্কার স্বচ্ছ পানি লাগবে, মাসকালাই বা অন্যান্য ডালের ভুসি এবং ইউরিয়া, এই বিষয়গুলো কিন্তু লাগবে। অ্যালজিতে প্রয়োজনীয় আমিষ এবং প্রয়োজনীয় অ্যালজি চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ এ পর্যন্তই আজকে আমরা শিখি। তো আমরা যে পাঠগুলো শিখলাম, যে পড়াগুলো আমরা শিখলাম, এখান থেকে তোমাদের কিছু বাড়ির কাজ আমি দিতে চাই। সেই বাড়ির কাজগুলো তোমরা লিখে নিতে পারো বা বাড়ির কাজগুলো তোমরা বাসায় বসে বসে প্রশ্নের উত্তরগুলো তোমরা তৈরি করতে পারো। সেগুলো কি কি একটু তোমরা যদি লিখে নাও বা দেখো, তোমাদের একটু হলেও আশা করি উপকার হবে। শিক্ষার্থীরা, বাড়ির কাজ, হ্যাঁ, সম্পূরক খাদ্য কি? সম্পূরক খাদ্য কি? এরপর মাছের 3টি সম্পূরক খাদ্যের নাম লিখো। সম্পূরক খাদ্যের নাম লিখো। এরপর এফসিআর কি? এফসিআর নির্ণয়ের সূত্রটি লিখো। এফসিআর কি? এফসিআর নির্ণয়ের সূত্রটি লিখো। এরপর পুকুরে সম্পূরক খাদ্য কেন প্রয়োগ করা প্রয়োজন? পুকুরে কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন? অথবা এটাকে আমরা সম্পূরক খাদ্যের উপকারিতাও, ওই প্রশ্নটার ক্ষেত্রেও এই প্রশ্নটা ব্যবহার করতে পারি যে সম্পূরক খাদ্যের উপকারিতা অথবা পুকুরে কেন সম্পূরক খাদ্য প্রয়োগ করা প্রয়োজন, দুটোই কিন্তু প্রায় একই। এরপর কেন, কোন সময়ে পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়? কোন সময়ে পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে
বন্ধ রাখতে হয়। পুকুরে খাবার প্রয়োগ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখতে হয় কোন সময়? এরপর এলজি কাকে বলে বা এলজি কি? এলজি কি? এলজি কি? শুষ্ক এলজিতে আমিষের পরিমাণ কত ভাগ? শুষ্ক এলজিতে আমিষের পরিমাণ কত ভাগ? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই প্রশ্নগুলো বই দেখেই বাসায় বসে বসে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার হবে এবং সামনের দিনগুলোতে তোমাদের পড়াশোনা আরও সহজ হবে। আমরা সামনের দিনে এই কৃষি শিক্ষা বিষয়ে যতটুকু পড়া হলো আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকবে, নিজেদের প্রতি খেয়াল রাখবে, পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবে, অন্যান্য বিষয়ের পড়াশুনোগুলো ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাবে, যাতে তোমাদের পরবর্তীতে যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব তখন পরীক্ষা দিতে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সর্বোপরি সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, সকলকে অনেক ধন্যবাদ।